প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতচক্রের 121 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ আরও একবার, যেটা না বললেই নয়, আজ সেপ্টেম্বর মাসের 9 তারিখ। গত মাসের 9 তারিখে আরজিকর হাসপাতালে যে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডারের ঘটনাটা ঘটে তার 1 মাস পূর্ণ হলো আজ, কিন্তু অপরাধীরা আজও অধরা। আমি এখন রেকর্ড করছি, এখন সময় প্রায় রাত 1টা। ঘটনাটা আপলোড যখন হবে বিকাল 6:30, কিন্তু তার আগে আমাদের সবার নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। কাল কোর্টে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু যতদিন না আসল আসামিরা ধরা পড়ছে আমাদের এই প্রতিবাদ চলবে। তোমরা যে যেভাবে পারো সবাই প্রোটেস্ট করো, আমরা যেভাবে পারছি সেরকমভাবেই প্রোটেস্ট করছি। তাই আজ আমাদের ভিডিও থাম্বনেইলে একটি জ্বলন্ত মোমবাতির ছবি রাখছি আমাদের প্রতিবাদের স্বরূপ হিসাবে। আজ তোমাদের জন্য 2টি ঘটনা রাখছি। প্রথম ঘটনাটা পাঠিয়েছে আবুল হোসেন। উনি মুম্বাইয়ের বান্দ্রাতে কর্মরত। উনি আগেও অনেকগুলো ঘটনা পাঠিয়েছিলেন, এই নিয়ে হয়তো ওনার 4 নম্বর ঘটনা। আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের ভালো লাগবে। আর দ্বিতীয় ঘটনাটা সম্পর্কে এখনই কিছু বলছি না, তোমরা পুরো এপিসোডটা শুনে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আমি আবুল হোসেন, বোম্বে থেকে লিখছি। ঘটনাটা আজ থেকে বেশ কিছু বছর আগের। রিয়াজ আমার বাল্যবন্ধু। রিয়াজের দিদি মানে মিতাদি খুব ভালো মেয়ে। মিতাদির বিয়ে হয়েছে বীরভূমের দুধরাজপুরে। ওনার স্বামী মানে আমাদের দাদাবাবু সিউড়ির মিউনিসিপ্যালিটির বড় কর্মকর্তা। খুব মজার ও সাদাসিধে মানুষ। যখনই আমাদের গ্রামে আসেন বরাবর আমাদেরকে দুধরাজপুরে বেড়াতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। মিতাদিও বলে, যাস না কেন আমাদের বাড়িতে বেড়াবার জন্য? তো সেইবার আমি আর রিয়াজ ঠিক করলাম মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেড়াতে যাব মিতাদির বাড়িতে। সব ঠিকঠাক, পরীক্ষা শেষ, কিন্তু আমার ভাগ্য খারাপ। আমার বসন্ত রোগ দেখা দিল। তাই রিয়াজ একাই গেল মিতাদির বাড়ি। সঙ্গে ইয়াসকি জাপানি ক্যামেরা। ওর ছবি তোলার খুব শখ। এবারই ঘটনা শুরু। আমি রিয়াজের মুখ থেকেই পুরো ঘটনাটা শুনেছিলাম, তাই রিয়াজের ভাষাতেই ঘটনাটা লিখছি। দিদির বাড়িতে পৌঁছে শুনলাম ওখানে পুরনো একটা জমিদার বাড়ির কথা। মনটা আমার আনন্দে নেচে উঠল। জমিদার বাড়ির ইতিকথা জানতে হবে, আর সঙ্গে ক্যামেরায় সব ছবিও তুলে রাখতে হবে। তাই সকাল সকাল খাবার পরেই বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। সোজা সড়ক পেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই নুরি মসজিদ। ওখানে কয়েকটা ছবি তুললাম। তারপর আরও কিছুটা হেঁটে জমিদার বাড়ির সামনে পৌঁছালাম। সত্যি অবাক করা বিষয়, যেন আগেকার কোনো এক রাজার রাজপ্রাসাদ। বাড়ির চারিদিকে লম্বা দেওয়াল। ভেতরের ঘরগুলো অনেকটা জরাজীর্ণ। কোনো কোনো ঘরে প্লাস্টার খসে পড়েছে, আবার কোনো ঘরের দরজা জানলা যেন ঘুণ পোকায় খেয়ে ফেলেছে। তার মধ্যেই 5-6টা ঘর তখনও তালাবন্ধ। নকশা করা দরজা। লম্বা লম্বা দরজার ভিতর না জানি কোন রহস্য লুকিয়ে আছে। বারবার মনে হচ্ছিল, ইস, যদি ওই ঘরগুলোর ভেতরে একটু ঢুকতে পারতাম। এই রকম আফসোস করতে করতে ক্যামেরার শাটারটা টিপে টিপে টপ টপ করে ছবি তুলছি। হঠাৎই আমার শরীরটা যেন শিউরে উঠল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। সত্যি আমি পিছনে ঘুরে দেখি একটা 17 কি 18 বছরের শ্যামলা মেয়ে দাঁড়িয়ে। হাতে তার এক প্যাকেট রঙিন পেন্সিল ও একটা ড্রয়িংয়ের খাতা। মেয়েটি মিষ্টি এসে বলল, ছবি তুলছো বুঝি? আমি একটু থতমত খেয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনাকে হঠাৎ দেখেছি, তাই দেখে ভয় লেগে গেছে। আমি চারদিকে ছবি তুলছিলাম, কিন্তু এতক্ষণ তো আপনাকে দেখতে পাইনি। মেয়েটি এবার একটু কাঁধ দুলিয়ে মুখের ওপরে চুলগুলো সরিয়ে বলল, দেখবেন কি করে,
আমি ওই তো বড় পুকুরের পাড়ে সিঁড়ির নিচে বসে ছবি আঁকছিলাম। এরপর আমাদের কথাবার্তা চলতে লাগলো। জানতে পারলাম মেয়েটার নাম শিল্পী, বোলপুর থেকে এসছে এখানে কাকার বাড়িতে। দুদিন ধরে সে ছবি আঁকছে। কাল বাদ পরশু সোমবার সে বহরমপুর যাবে খড়গা বাজারে ছবি প্রদর্শনীতে। এবার আমি তার ছবিগুলো দেখতে চাইলে সে বলল কাল আসবেন, তারপর দেখাবো। এরপর আমরা নিজের নিজের ঠিকানায় ফিরে গেলাম। খাবার সময় দিদি ও দাদাবাবুকে মেয়েটার কথা বললাম। দিদি ছবির কিছুই বোঝে না, তাই বলল তুই যেমন পাগল, কোন পাগলির পাল্লায় পড়েছিস ছবি দেখার জন্য। দিদি যাই বলুক, পরদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওই জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। দেখি পুকুর পাড়ে শিল্পী বসে আপন মনে পানকৌড়ির মাছ ধরা, পুকুর ধারে ঝুঁকে পড়া বাবলা গাছে বসে থাকা সাদা বকগুলোর ছবি আঁকছে। আমি শুধু বললাম, আচ্ছা আমাদের একখানা ছবি আঁকতে পারো না? শিল্পী বলল, নিচে সিঁড়িতে এসে বসুন। আমিও বসে পড়লাম। শিল্পীর আঁকা শেষ হলে দেখলাম মাঝ আকাশে জ্বলন্ত সূর্যের প্রতিচ্ছবি পুকুরের জলে ভাসছে, আর পানির তরঙ্গ বয়ে বয়ে ঢেউ জাগাচ্ছে, আর আমারও শিল্পীর পা দুখানি সামনে ছড়িয়ে। কি অসাধারণ! এ যেন ছবি নয়, বাস্তব চিত্র। একে একে তার ছবিগুলো দেখতে লাগলাম। সত্যি এ যেন কোনো প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, যা কোনো শিল্পীর পক্ষেই আঁকাটা অসম্ভব। আমি শুধু ভাবতে লাগলাম, এ কোনো নারী না অশরীরী। আমি শুধু তন্ন হয়ে ওর ছবিগুলো দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা ছবি, যেখানে একটা মোটর গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, আর তার মধ্যে একটা যুবতী মেয়ের রক্তমাখা দেহ, কিছুটা গাড়ির ভেতরে ও কিছুটা গাড়ির বাইরে ঝুলে রয়েছে। মেয়েটির মুখ বোঝা যাচ্ছে না, কেননা মেয়েটার মুখ সম্পূর্ণ গাড়ির ভিতরে সিটের মধ্যে আটকে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ছবিটা কার? তখন শিল্পী বলল, মনের মধ্যে নানান দৃশ্য ভেসে ওঠে, তাই এঁকে ফেলি। যাই হোক, ছাড়ুন। কাল যাচ্ছেন তো বাড়ি? আমি বললাম, হ্যাঁ, কাল বাড়ি যাব। তুমি শিউড়ির বাস স্ট্যান্ডে অপেক্ষা করো। এই বলে আমরা দুজনে গেলাম মামা ভাগ্নে পাহাড় দেখার উদ্দেশ্যে। সেখানে গিয়ে অনেক ছবি তুললাম, কিন্তু শিল্পীর বারণ করাতে ওর একটাও ছবি নিতে পারিনি। পরের দিন আমি শিউড়ি বাস স্ট্যান্ডে গিয়ে দেখি শিল্পী সেখানে নেই। দুটো স্টেট বাস ছেড়ে দিই, কিন্তু ও আসে না। আমি ভারাক্রান্ত মনে দিদির বাড়ি ফিরে যাই। দিদিকে সব বলতে উনি বললেন, কাল তোর দাদাবাবুর ছুটি, কাল তোকে নিয়ে মার্কেটে যাব আর সিনেমাও দেখতে যাব, আর সকালবেলা তোর দাদাবাবুকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির ভেতরে একটু ঘুরে আয়, উনি সব চেনেন, ঘরগুলো ভালো করে ঘুরিয়ে দেখাবে। আমি খুব খুশি। পরদিন সকালে দাদাবাবুর সঙ্গে এঘর ওঘর সব দেখতে লাগলাম। এমন সময় সামনে বিশাল বারান্দার পাশের একটা দেওয়ালে দেখি বড় ফ্রেমে একজন ভদ্রলোক ও একজন ভদ্র মহিলা ও একটি যুবতী মেয়ের ছবি। আমি দাদাবাবুকে জিজ্ঞাসা করতে উনি বললেন, ইনি জমিদার এবং ওনার স্ত্রী ও মেয়ে। ছবিটা দেখে আমি একটু ভড়কে গেলাম যে এটা কি করে সম্ভব। ছবির যুবতী মেয়েটা ও তো শিল্পী, ওই তো আমার সঙ্গে এই বাড়িতে ছবি এঁকেছিল। দাদাবাবু বললেন, তুমি ভুল দেখেছ, ওই মেয়েটা আজ থেকে 7-8 বছর আগে তোমাদের শহর কান্দিতে, মানে কান্দি বিদ্যাসাগর ভবনে ছবি প্রদর্শনীতে গিয়েছিল নিজের ছবি প্রেজেন্ট করবার জন্য। ওর ছবি খুব প্রশংসাও হয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পথে একটা লরির ধাক্কায় ওদের মোটর গাড়িখানি দুমড়ে মুচড়ে পড়ে যায়। ওই মেয়েটা আর ড্রাইভার দুজনে ওইখানেই মারা পড়ে। আর এই শোকের কিছুদিনের মধ্যে জমিদার বাবুর স্ত্রী ও জমিদার বাবু দুজনেরই অকাল মৃত্যু হয়। দুজনেই এই জগৎ ছেড়ে চলে যান। তারপর এই 5 বছরের মধ্যে সরকারের তৎপরতায় ওই জায়গায় সুপার মার্কেট হবে বলে কাজ চলছে। এই বলে যখনই বেরিয়ে আসছি, সামনেই
শিল্পীর আঁকা সেই ছবিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এক দমকা হাওয়ায় ছবিগুলো উড়ে গিয়ে পাশের ফোয়ারার জলে পড়ে গেল। আমি আর সহ্য করতে না পেরে দাদাবাবুর ওপরে এলিয়ে পড়লাম এবং অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরতে জানতে পারি দাদাবাবু আমাকে অনেক কষ্টে আমার জ্ঞান ফিরিয়েছে, আর অনবরত আমি নাকি শিল্পীর নাম ধরে ডাকছিলাম। হাতের লেখা অনেক খারাপ, আপনাকে অনেক কষ্ট করে পড়তে হবে। মনে আশা আর আপনার প্রেরণা। ইতি আবুল হোসেন। বাহ, আবুল হোসেন উনি কিন্তু খুব সুন্দর করে ঘটনাটা সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়েছে, তাই ওনাকে অনেক ধন্যবাদ। আবুল হোসেন উনি কিন্তু এর আগে অনেকগুলি ঘটনা পাঠিয়েছেন। ওনার ঘটনা দিয়ে আমরা কয়েকটা এপিসোডও করেছিলাম, যতদূর আমার মনে পড়ছে। মৃত প্রেমিকার সাথে দেখা এবং আরও একটি ঘটনা কলকাতার একটি ফ্ল্যাটের ঘটনা, এই দুটি এপিসোড আমার নাম মনে পড়ছে। আর একটা এপিসোড তার নাম আমার মনে পড়ছে না। যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তাদের যদি আমাদের ঘটনাগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক কষ্ট করে একটা এপিসোড রেডি করতে হয়। এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেই ঘটনাগুলো খুব সহজেই তোমরা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। মেল করতে পারো আমাদেরকে pretchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা চাইলে ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। আগের দুটো এপিসোডে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছিলে তাদের নামগুলো দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। আশা করছি তোমরা পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবে। চলো, আরও একটা ঘটনা আছে, সেটা আবার শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি পৌলুমি ময়রা, আলিপুর থেকে। সবার প্রথমে তোমার প্রেতচক্রের জন্য অনেক শুভ কামনা জানাই। ধীরে ধীরে প্রেতচক্র আরও অনেক বড় হোক, যাতে পরবর্তী দিনে সবাই এক নামে প্রেতচক্রকে চেনে, সেই কামনা। ধন্যবাদ পৌলুমি, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করবার জন্য। তোমাদের কাছ থেকে যদি এইভাবে সাপোর্ট না পেতাম আমরা কিন্তু এতটা দূরেও এগিয়ে আসতে পারতাম না, তাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা তোমার সাথে শেয়ার করলাম। ঘটনাটা তুমি পুরোটা পড়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে সকলকে শুনিও, এই আশা নিয়ে লিখছি। জাদুটোনা বা অন্ধবিশ্বাস বলে কিছু হয় কিনা আমি সত্যিই জানি না, কিন্তু আমার হাজবেন্ডের সাথে দুটো ঘটনা ঘটেছিল। সেটার পর থেকে আমি বিশ্বাস করি ভৌতিক ঘটনা বলেও কিছু আছে। আমার হাজবেন্ডরা দুই ভাই বোন। আমার শাশুড়ি মা মারা গেছে আমার বরের যখন 5 মাস বয়স তখন, এবং আমার শ্বশুর 3 বছর হলো মারা গেছে। এখন আমরা দুজন থাকি আমাদের বাড়িতে। আমাদের ও আমার ননদের বাড়ির মধ্যে ওই আধ ঘন্টার দূরত্ব। প্রথম ঘটনা, আমার ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে 30 মিনিটের দূরত্ব। একদিন আমার ননদ দুপুরবেলায় আমার বরকে ফোন করে বলে, ভাই একটু আয় না, মাংস রান্না করেছি, তুই খেয়ে যা আর পৌলুমির জন্য একটু নিয়ে যা। আমার বর আমাকে বলল, আমি দিদির বাড়ি যাচ্ছি, তুমি একটু বসো, দিদি তরকারি দিচ্ছে, নিয়ে এসে দুজনে একসাথে ভাত খাবো। তাই বলে ও বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ও দিদির বাড়িতে যেতেই দিদি এক বাটি মাংস তরকারি ওকে খেতে দিল। ও বলল, এখন খাবো না, পৌলুমি বসে আছে, বাড়ি গিয়ে একবারে ভাত খাবো। তাও দিদি জোর করলো, বলল, 1 পিস অন্তত খা, আমি এক বাটি তরকারি টিফিনে ভরে দিচ্ছি। ও তখন 1 পিস মাংস খেয়ে তরকারির বাটিটা নিয়ে বেরিয়ে যায়। বাইক নিয়ে যখন কিছুটা দূরে গেছে ওর গাটা কেমন যেন শিরশির করছে, আর মনে হচ্ছে কেউ যেন ওর বাইকের পিছনে বসে ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ওর খুব অস্বস্তি শুরু হয়ে গেল, ও আর কিছুতেই গাড়ি চালাতে পারছে না। আমাদের ওখানে একটা বড় শীতলা মন্দির আছে, আর মন্দিরের কিছুটা দূরেই বকুল গাছ আছে। ও শীতলা মন্দিরটার সামনে এসে বাইক দাঁড় করায় এবং বাইকের আয়নায় যেটা দেখতে পেল সেটা কোনোদিন ভোলার মতন নয়। দেখে একটা
আশ্চর্য ধরনের মানুষ, উচ্চতায় প্রায় 7-8 ফুটের উপরেই। সে বকুল গাছ থেকে আমার বরের বাইকের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। এটা দেখে আমার বর বাইক রেখে মন্দিরের চাতালে এসে বসে। অনেকক্ষণ আমার বর বাড়ি ফিরছে না দেখে আমি ফোন করলে ও আমাকে বলে আমি যেন মন্দিরে এসে ওকে এক্ষুনি নিয়ে যাই, ওর শরীর ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি মন্দিরে যাই, গিয়ে দেখি ও খুব ঘামাচ্ছে। আমি ওকে ঠান্ডা জল খাওয়াই আর ওর মুখ থেকে এই কথাটা শুনি যে ও নাকি দিদির বাড়ি থেকে মাংস খেয়ে ভালো করে মুখ না ধুয়ে জল না খেয়ে তারপর বাড়ি থেকে বেরিয়েছে। বেরোনোর পর থেকেই এই সব ঘটনা ঘটেছে। আমরা তারপর বাইকটা মন্দিরে রেখে ওখান থেকে অটো ধরে বাড়িতে চলে যাই এবং বাড়ি এসে দিদির পাঠানো তরকারিটা ফেলে দিই আর আমার বরকে গোপালের কিছুটা জল খাইয়ে দিই। তারপর আর কিছু হয়নি। এবার দ্বিতীয় ঘটনা। আমার বর বিয়ের পর থেকেই আমাকে বলতো, জানো আমি যখন কোথাও দূরে গাড়ি নিয়ে যাই তখন কে যেন পেছন থেকে আমার গায়ে বুকে থুতু ছেটায়। ঘটনাটা প্রায় মাঝে মাঝে ঘটতে থাকলে আমরা একটা ঠাকুর বাড়িতে যাই। সেখান থেকে যেটা বলে সেটা শুনে আমরা পুরো অবাক। আমার বর যখন অনেক ছোট তখন তাকে রেখে আমার শাশুড়ি মারা যাওয়ায় সে আমার বরের উপরের মায়া ত্যাগ করতে পারছে না। তাই ও দূরে কোথাও গেলে আমার মৃতার শাশুড়ি নাকি ছেলের গায়ে থুতু ছিটিয়ে দেয় যাতে কোনো বিপদ আপদ না হয়। কিন্তু কথায় আছে মৃত্যুর পর কেউ কারোর আপন থাকে না। তাই ওই ঠাকুর বাড়ি থেকে কিছু পুজো ও নিয়মাচার করে ওর উপর থেকে শাশুড়ি মায়ের নজর কাটানো হয়। তারপর থেকে আর এই রকম কোনো ঘটনা ঘটেনি। শুভদা, এই ঘটনাগুলো ছোট হলেও একটু অবাক করার মতন বিষয়। আশা করছি তুমি সেটা বুঝতে পেরেছ, তাই ঘটনাটা সিলেক্ট করবে। যদি ঘটনাটা সিলেক্ট করো অবশ্যই পড়ে শুনিও, তাহলে আরও কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো তোমায় লিখে পাঠাবো। ওয়েলকাম ব্যাক। তাহলে কেমন লাগলো আজকে আমাদের ঘটনা দুটো? প্রেতচক্রের নতুন ঘটনাগুলো কিন্তু আগের থেকে বেশি ভয়ের হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা না দ্বিতীয় ঘটনাটা? চটপট তোমাদের মতামত জানিয়ে ফেলো আমাদের। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা ভয়েস রেকর্ড করো ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। আর আগের দুটো এপিসোডে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছিল তাদের নামগুলো এবার একটু পড়ে নেব। প্রথমেই কমেন্ট করেছে দেখতে পাচ্ছি অলটেক অ্যান্ড গেমিং, লাভলি ভিডিও দাদা। দ্বিতীয় কমেন্ট করেছে অজয় দাস, দ্বিতীয় ঘটনাটা মারাত্মক ভয় ছিল। তারপর কমেন্ট করেছে এমডি মনসু, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। তারপর কমেন্ট করেছে ফান্টুস, দুটি ঘটনা শুনেই ভয় লাগলো। তারপর কমেন্ট করেছে আরে মৌসুমি, তিনি দুর্গাপুর থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন। তারপর কমেন্ট করেছে শুভ দাস, লাভ লাভ স্টিকার পাঠিয়েছে। তারপর কমেন্ট করেছে মেহতাব হালদার, দাদা পার্মানেন্ট অডিয়েন্স, ধন্যবাদ। তারপর কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি, তিনি লিখছেন ঘটনাগুলো খুব ভালো ছিল, এইভাবে আমাদের ঘটনা শুনিয়ে যেও আর তোমাদের চ্যানেল যেন অনেক বড় হয়, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করবার জন্য। আর এর পাশাপাশি একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা। তোমরা যে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাও সেই ঘটনাগুলোই আমি গল্পের আকারে তোমাদেরকে পড়ে শোনাই। আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় আরও নতুন নতুন ঘটনার সাথে।